দর্শক, ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ছিলেন যিনি, ঐক্যমত্যের প্রচুর বড় কর্মযজ্ঞ শেষ করেছেন যিনি, প্রফেসর আলী রিয়াজ, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে জুলাই সনদ যেটা বাস্তবায়ন হয়েছে, যেটা ফাইনাল করা হয়েছে, সেটা দলগুলোর স্বাক্ষর করা কপি নয়, পরবর্তীতে সেটা টেম্পারিং করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে নতুন করে অনেক কিছু সংযোজন করা হয়েছে, যেটাতে দলগুলো ঐক্যমত্যে পৌঁছায়নি কিংবা দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে একবার আলোচনাও হয়নি। আলী রিয়াজ এবার নতুন করে বলেছেন যে সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্যরা তারা পরবর্তী 6 মাস গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন। তাহলে প্রশ্ন আসে, নির্বাচনের পরে 6 মাস তারা ক্ষমতা নেবেন না, তাদের প্রধানমন্ত্রী হবে না, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে না, ক্ষমতায় থাকবে কে? ক্ষমতায় থাকবেন কি আলী রিয়াজ নতুন করে, নাকি প্রফেসর ইউনূসী ক্ষমতায় থাকবেন? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ব্যাপারটা, যে ব্যাপারটা গভীর সংকট তৈরি করতে পারে আগামীতে। থাকবেন দর্শক। বলছিলাম প্রফেসর আলী রিয়াজের কথা। প্রফেসর আলী রিয়াজ আবারও, এর আগেও বলেছেন, আবারও বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিশ্চিত করেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্ক্রিনশট সহ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া যে পোস্ট, সেই পোস্টের স্ক্রিনশট সহ আপনারা শটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে। 180 দিন, 6 মাস তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, অর্থাৎ সংসদ কাজ করবে না, গণপরিষদ কাজ করবে। এই 6 মাসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে সবাই সংসদ সদস্য থাকবে, কেউ প্রধানমন্ত্রী থাকবেন না, কেউ স্পিকার থাকবেন না, মানে সংসদ যেভাবে কার্যকর থাকে সেই কার্যকর থাকবে না, গণপরিষদ হিসেবে কার্যকর থাকবে। তাহলে ক্ষমতায় থাকবে কে? প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলোর শপথ হবে না? এগুলোর শপথ নেবে না? ধরা যাক যে জামাত ক্ষমতায় গেল, তাহলে কি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন না? কিংবা নাহিদ ইসলামরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন না? তারা এমপি থাকবেন, এমপি থেকে গণপরিষদের সদস্য হিসেবে 6 মাস থাকবেন, এবং সেই 6 মাস রাষ্ট্র ক্ষমতায়, আরও 6 মাস রাষ্ট্র ক্ষমতায় প্রফেসর ইউনূসী থাকবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আর এই সংসদ সদস্যরা গণপরিষদ হিসেবে কাজ করবে, এবং ওই 6 মাসের মধ্যে 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা বাস্তবায়ন করে সংবিধান পরিবর্তন করবে। সংবিধান পরিবর্তন করার পরে তারপরে তারা সরকার হিসেবে ফাংশন করবে। তখন প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন, তখন ডাক্তার শফিক কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তারপর থেকে তাদের মেয়াদ শুরু হবে। তার মানে আগামী সংসদের মেয়াদ কি 5.5 বছর হচ্ছে? অনেক প্রশ্নের মধ্যে উত্তর একটাও নেই। সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে, আলী রিয়াজ এই যে 180 দিনের বাইন্ডিংস বেঁধে দিচ্ছেন, অর্থাৎ সংসদকে বাধ্য করছেন, তিনি জুলাই সনদের যে ফাইনাল কপি তৈরি করেছেন সেখানে বলেছেন যে 180 দিনের মধ্যে যদি এটা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করতে পারে গণপরিষদের সদস্যরা, তাহলে এটা অটোমেটিকলি সংবিধান হয়ে যাবে বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ অটোপাস, সংসদে অটোপাস হয়ে যাবে, এরকম একটা নিয়ম তিনি ওই জুলাই সনদে লিখেছেন, যেটা ফাইনাল করেছেন সেখানে লিখেছেন। কিন্তু এটা নিয়ে ঐক্যমত্য কমিশনে 1 দিন, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য কখনো আলোচনা হয়নি। 180 দিনের যে বাইন্ডিংস, সেই 180 দিনের বাইন্ডিংস নিয়ে ঐক্যমত্য কমিশনের 8-9 মাসের মিটিংয়ে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কখনো আলোচনা হয়নি। যে আলোচনাগুলো হয়নি, গণপরিষদ হিসেবে কাজ করবে, 180 দিনের বাইন্ডিংস থাকবে, 180 দিনের মধ্যে তারা সংবিধান সংশোধন না করতে পারলে অটোমেটিকলি সংবিধানে জুলাই সনদ ইনক্লুড হয়ে যাবে, এই যে তার নিজের মন গড়া পয়েন্টগুলো, এগুলো ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ স্বাক্ষরে যে দলগুলো, 25টা দল স্বাক্ষর করলো, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে স্বাক্ষর নেওয়া হলো,
সেই ঘটা করে স্বাক্ষর নেওয়ার পরে যখন ফাইনাল কপি প্রিন্ট করে বই আকারে প্রধান উপদেষ্টাকে দেয়া হলো, সেই বই আকারে দেয়া যেটা কপি, সেই কপিতে দেখা গেল এই টার্মসগুলো যুক্ত করা হয়েছে, যে টার্মসগুলো জুলাই সনদের ঐক্যমত্যর ব্যাপারে ছিল না, এই টার্মসগুলো নতুন করে যুক্ত করা হয়েছে। বিএনপি তখন পরিষ্কারভাবে রুহুল কবির রিজভীরা, ফখরুল হাসান, ফখরুল ইসলাম আলমগীর তারা স্পষ্ট করে বলেছেন যে এটা টেম্পারিং করা হয়েছে, পেজ পরিবর্তন করা হয়েছে, এক ধরনের জালিয়াতি করা হয়েছে এবং জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে, এই কথাটাও বলা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গতকালকেই একটি অনুষ্ঠানে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা কিসে চ্যাম্পিয়ন জানেন? আমরা জালিয়াতে চ্যাম্পিয়ন, আমরা পৃথিবীতে জালিয়াত হিসেবে চ্যাম্পিয়ন। কালের কণ্ঠ এই ব্যাপারটা নিশ্চিত করছে, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জালিয়াতে চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, প্রধান উপদেষ্টা বলছেন। এই যে প্রধান উপদেষ্টা জালিয়াতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন এই কথাটা বলছেন এবং মূলত পাসপোর্ট জালিয়াতি, পাসপোর্টের কাগজপত্র জালিয়াতি, এই উদাহরণগুলো তিনি বলেছেন। কিন্তু সেই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচনা হচ্ছে যে তিনি একটা দেশের প্রধান হয়ে তিনি বলছেন যে তার দেশ জালিয়াতি চ্যাম্পিয়ন। এর চাইতে দুঃখজনক ব্যাপার আর হতে পারে না। সাংবাদিক জুলকারনায়ন শাহের আজকে একটা ফেসবুক পোস্টে এই ব্যাপারে কড়া সমালোচনা করেছেন যে এই কথা একজন প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী বলতে পারেন না। যাই হোক, তিনি বলেছেন। কিন্তু এই যে বলছেন যে জালিয়াতি চ্যাম্পিয়ন আমার দেশ, সেই জালিয়াতির অভিযোগ ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে উঠেছিল যে তিনি জুলাই সনদ জালিয়াতি করেছেন, তিনি পরিবর্তন করেছেন, এই 180 দিনের যে ব্যারিয়ার সেগুলো উল্লেখ নতুন করে লিখেছেন, লিখে তিনি ফাইনাল বইয়ে ইনক্লুড করেছেন। তাতে করে কি হয়েছে? তাতে করে বিএনপি সহ বেশ কিছু দল জুলাই সনদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। জুলাই সনদের উপরে তারা যখন আস্থা হারিয়ে ফেলেছে তখন এই যে নির্বাচনের ক্যাম্পেইন দেখছেন আপনি, নির্বাচনের ক্যাম্পেইনে বিএনপিকে কি এনসিপি কিংবা জামাতের মতো প্রতিটা ক্যাম্পেইনে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে দেখছেন না। তারা কোনো এই গণভোটের ক্যাম্পেইন করছে না। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে তারা প্রথমে বলবে হ্যাঁ আমরা হ্যাঁ ভোটের পক্ষে, কিংবা তারা বলবে যে হ্যাঁ ভোট না ভোট এটা জনগণের ব্যাপার, জনগণ দেখবে। আবার কখনো তারা বলছে যে এটা প্রচারের দায়িত্ব সরকারের, এটা আমাদের না, এই ভোটটা আমাদের না, এটা সরকারের ভোট, সরকার প্রচার করবে। তার মানে স্পষ্ট এই যে জালিয়াতির প্রসঙ্গ আসলো না, যে জালিয়াতির অভিযোগটা তখন বিএনপি সহ বিভিন্ন দল করেছিল যে পাতা চেঞ্জ করে ফেলা হয়েছে জুলাই সনদের, করে নতুন টার্মস ঢোকানো হয়েছে এবং নতুন টার্মসের মধ্যে এই 180 দিন, যেটা অটোমেটিকলি 180 দিনের মধ্যে হয়ে যাবে এবং গণপরিষদ 6 মাস গণপরিষদ হিসেবে সংসদ সদস্যরা কাজ করবে। এই 6 মাস কে ক্ষমতায় থাকবে সেটা একটা বড় প্রসঙ্গ, সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি এই সরকার আরও 6 মাস সময় নিচ্ছে, এই আরও 6 মাস ক্ষমতায় থাকছে, সেই প্রশ্নটা উঠে আসছে। আবার গণভোটের প্রসঙ্গে বিএনপি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে না এবং এটা নিশ্চিত করে বলা যায় যে সর্বশেষে বিএনপি সহ আরও কিছু দল কানাকানি করে ভোট দেওয়ানোর ব্যাপারে হলেও এই গণভোটে না ভোটের পক্ষে তারা অংশ নেবে। কারণ জুলাই সনদ যেটা লেখা হয়েছে, গণপরিষদ 6 মাস থাকবে, তারপর এটা অটোমেটিকলি বাস্তবায়ন হবে, এই ব্যাপারগুলো কোনোভাবেই বিএনপি পাশ হতে দেবে না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাতে করে কি হলো? তাতে করে আপনি এই 180 দিনের গণপরিষদ 180 দিন পরে অটোমেটিকলি পাশ হয়ে যাবে। এই যে বিএনপি অভিযোগ করছে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে, যখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, তখন ব্যাপারটা হচ্ছে যে পুরো জুলাই সনদের যে আয়োজন, সেই আয়োজনটা মাটি হয়ে যাবে, সেই আয়োজনটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই কৌশল, যেটাকে অনেকে কূটকৌশল বলছেন, এই কূটকৌশলের আশ্রয় নেওয়ার কারণে, কারণ ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে 9 মাস ধরে মিটিং হলো, মিটিংয়ের পর মিটিং এবং কোটি কোটি টাকা সেখানে শুধুমাত্র আপ্যায়ন বিল আসলো, আমরা দেখেছি যে 9 কোটি টাকার মতো এই মিটিং বাবদ খরচ হয়েছে। সেই যে খরচগুলো হলো, সেই খরচগুলো করে আদতে দেশের কি লাভ হলো? সেখানে আপনি আলোচনাই করলেন না যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনি জুলাই সনদের ফাইনাল কপিতে লিখে দিলেন। এটার চাইতে বড় জালিয়াতি কি আর কিছু হতে পারে?
যখন কিনা বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষকে আমাদের প্রধান উপদেষ্টা জালিয়াত হিসেবে এবং বাংলাদেশটা জালিয়াতিতে চ্যাম্পিয়ন এই কথাটা বলছেন। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে তো সত্য। পাসপোর্ট আমরা যখন জমা দিচ্ছি, কাগজ জমা দিচ্ছি, ভুয়া কাগজ জমা দিচ্ছি, কিন্তু এটাও তো প্রশ্ন যে কাগজগুলো জমা দিচ্ছি সেই কাগজগুলো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যমে সত্যায়িত হয়ে জায়গা মতো যায়। সেই জায়গা মতো যাওয়ার আগে যে পর্যায়গুলো পার হয় সেই পর্যায়গুলো জালিয়াতিতে ভরা হলে ওই ব্যক্তি যিনি জালিয়াতির আশ্রয় নিচ্ছেন বলে বলা হচ্ছে তাকে জালিয়াত কি বলা যায় কিনা সেটাও একটা ভিন্ন প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নে যেতে চায় না। এই যে 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে পরবর্তী সংসদ, সেখানেই প্রশ্ন আসছে 12ই ফেব্রুয়ারির পরে 13ই ফেব্রুয়ারি কিংবা 14ই ফেব্রুয়ারি এই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আরও 8 মাস, মানে আরও 6 মাস কিংবা 6 মাসের বেশি সময়, মানে হচ্ছে জুলাই, আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত কি এই সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারই থাকছেন? তারপরে নতুন সরকারের হাতে ক্ষমতা যাবে? সেই রকমই কি হচ্ছে ব্যাপারটা? আর এরকম যদি হয় এবং এরকমটা যদি বিএনপি ব্যাপারটা বোঝে কিংবা টের পায়, তাহলে কি তারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে কাজ করবে নাকি নায়ের পক্ষে কাজ করবে? সেটা একটা বড় প্রশ্ন। আর বিএনপি যদি নায়ের পক্ষে কাজ করে, সেটা আকারে ইঙ্গিতে কৌশলে যেভাবেই হোক, সেই ক্ষেত্রে ভোটে ওই জালিয়াতির আশ্রয় না নিলে হ্যাঁ ভোটকে জেতানো কি সম্ভব হবে? কারণ হ্যাঁ ভোটের বিপক্ষে আওয়ামী লীগের ভোটাররা, যদিও তারা ভোট দিতে যাবেন না, কিন্তু যারা ভোট দিতে যাবেন তারা না ভোট দেবেন। বিএনপিও যদি না ভোটের ক্যাম্পেইন করে, হ্যাঁ ভোটের বিপক্ষে থাকে, ক্যাম্পেইন না করে, একেবারে গোপনে যদি ভোটের দিন কানে কানে বলে দেয় তোমরা না ভোট দিয়ে দাও, সে হ্যাঁ ভোটকে জেতানো সম্ভব হবে? জীবনেও সম্ভব এই বাংলাদেশের বাস্তবতায়। বিএনপি এবং আওয়ামী লীগের ভোটাররা যদি বিপরীতে থাকে, তাহলে কত % ভোট আসবে হ্যাঁয়ের পক্ষে? 10%, 20%? তার বেশি তো না। অন্তর্বর্তীকালীন সরকার যে একটা প্ল্যান করছে এবং ক্ষমতায় থাকা যে খায়েশ, অনেকেই ভাবতেছে মনে হয় যে তাদের খায়েশ হয়তো বা শেষ হয়ে গেছে, তারা আর ক্ষমতায় থাকতে চায় না। তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে তারা ক্ষমতায় থাকার খায়েশটা মরে গেছিল। কিন্তু এখন আবার আলী রিয়াজ সাহেবের সংস্কার বিশেষজ্ঞ, সংস্কার বিষয়ে তিনি কতটুকু জানেন আর সংস্কার কোন পর্যায়ে তিনি নিয়ে গেছে একমাত্র আল্লাহ মাহবুদ বলতে পারবে যে সংস্কার এখন কোন জায়গায় গিয়ে ঠেকেছে। সংবিধান সংস্কারের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। ভদ্রলোক খুবই ভালো মানুষ এবং তার মতো ভালো মানুষ হয় না। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার নাকি সেই অভিযোগটা আবার ধুলোয় মিশিয়ে দিতেও সক্ষম হয়েছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ভদ্রলোক, সেই ভদ্রলোকের তিনি আষ্টে পৃষ্ঠের লোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা এই ভদ্রলোকদেরকে বিদেশ থেকে এনেছে এবং তাদের পিছনে বিপুল পরিমাণের অর্থ বিনিয়োগ করেছে শুধু এই সংস্কারের জন্য। তো এই সংস্কারটা কেন করা হচ্ছে, কি কারণে হচ্ছে, গণভোটের প্রতি এত জোর কেন দেওয়া হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার এত গণভোটের বিষয়ে দাবুর দুবুর কেন কাটছে? অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দেখেন না, গণভোটের বিষয় খুব তৎপর রয়েছে, গণভোটটাই তারা প্রাধান্য দিচ্ছে। তাদের কাছে মনে হচ্ছে না যে সংসদ নির্বাচন যতটা গুরুত্ব পাচ্ছে, তাদের কাছে যে নির্বাচনটা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে গণভোট। এবং এই গণভোট দিয়ে তারা কি করতে চাচ্ছে, আমি বলেছিলাম যে এই গণভোটটা যে হতে চাচ্ছে, এই গণভোটের পরে বাংলাদেশে একটা কি পরিবর্তন আসতে পারে, আর এই গণভোটের পরে যে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার আসার সম্ভাবনা রয়েছে, সেটাকে আমরা জাতীয় সরকার বলতে পারি। সেই জাতীয় সরকার আসলে সেই সরকারটাকে কারা পরিচালনা করবে? তাহলে কি এই যে নামমাত্র যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই জাতীয় সংসদ নির্বাচন কি সব ধুলোয় মিশে যাবে? এবং ব্যক্তিবর্গ যারা বিদেশি যারা রয়েছেন তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কি বোঝানো হচ্ছে? আমার তো মনে হয় দিন শেষে ঘুরিয়ে পেঁচিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বন্ধুদেরকে একটা বার্তা দেওয়ারই চেষ্টা করছে যে তারা একটা গণভোটের আয়োজন করতে চাচ্ছে। যেন জাতীয় নির্বাচন নাকি গণভোট, এই বিষয়টি কিন্তু কোনোভাবেই বিদেশি অর্থাৎ আন্তর্জাতিক ব্যক্তিবর্গদের কাছে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পরিষ্কার করেন। কিন্তু এখন আলী রিয়াজ সাহেব সংস্কার বিশেষজ্ঞ না হয়েও তিনি সংস্কারের
এর দায়িত্ব নিয়েছে, সংস্কার করছেন বাংলাদেশের সংবিধান তার হাতেই আবার নতুন করে লিপিবদ্ধ হচ্ছে, একদম জাতির ভবিষ্যৎ তার দ্বারা নির্ধারিত হচ্ছে। এই জাতির ভবিষ্যৎ নির্ধারিত ব্যক্তি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই গুরুত্বপূর্ণ কথাই প্রমাণিত হচ্ছে যে জিএম কাদের সাহেব যে বলেছিলেন জাতীয় পার্টির এই ভদ্রলোকটা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে প্রতারণা করছে এবং নির্বাচনটা তারা প্রতারণের মধ্যে দিয়ে সম্পূর্ণ করতে চাচ্ছে, আগামীতে তারাই ক্ষমতায় থাকতে চাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট হ্যাকে জিতিয়ে নিতে পারে সেক্ষেত্রে এই সরকারের মধ্যে একটা নিশ্চয়তা রয়েছে। এখনো এই সরকার নিশ্চয়তার দিকেই যাচ্ছে। তারা বলতেছে ভোট হওয়ার পরেও ঠিক আছে সংস্কার সংশোধনের বিষয়কে কেন্দ্র করে বর্তমান যে কমিশনটা রয়েছে বা বর্তমান যে ব্যবস্থা রয়েছে, ক্যাবিনেট যা রয়েছে, সদস্য যা রয়েছে, তারা নাকি আরো 160 দিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, শুধু তারা সংস্কার করার বিষয়। তার মানে বুঝেন সবকিছু পাকাপোক্ত হয়েছে না। আমরা ভেবেছিলাম যে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে বিএনপি এই সংস্কার মানবে না, তারা এই সংস্কারের বিষয়টিকে ততটা মূল্যায়ন করবে না, আগামীতে তাদের মতো করে তারা পথ বেছে নিবে, তারা তাদের মতো রাষ্ট্র পরিচালনা করবে। যেমন সালাউদ্দিন আহমেদ সে বলেছেন যে আমরা সংস্কার অক্ষরে অক্ষরে পালন করব, তখন আমি বলেছি যে অক্ষরে অক্ষরে পালন করব বলতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটু টিটকেনি দেওয়া তারা বন্ধ ব্যবস্থা করেছিল। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বুঝাতে চাচ্ছিল যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বুঝেন সংস্কার আমরা কোথায় নিয়ে ঠেকাবো। মুদ্রা কথা, সংস্কারের তারা পক্ষে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝতে পেরেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন উঠেছে যে জাতীয় নির্বাচনের সাথে সাথে যে একটা গণভোট হতে যাচ্ছে সেই গণভোটটা আসলে কোন জায়গায় গিয়ে ইমপ্যাক্ট ফেলতে পারে এবং এই গণভোটের মধ্যে দিয়ে কোন সরকার গঠন হওয়ার সম্ভাবনা আছে। একটা জাতীয় সরকারের খায়েশ আমরা অনেক আগে দিকেই দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছে। এখন এই জাতির ভোট নিয়ে তারপর কি তারা গণপরিষদ সরকার বা গণপরিষদ গড়ে তোলার চিন্তা করছে। আচ্ছা, গণপরিষদের ভোট হচ্ছে নাকি জাতীয় ভোট হচ্ছে? ভোটটা হচ্ছে কিসের? জনগণের ম্যান্ডেট নিয়ে গণপরিষদ গঠন করবে নাকি জনগণের ভোট নিয়ে জাতীয় নির্বাচনের পরে যে সংসদ সদস্যরা যে সরকার গঠন করে ইলেকট্রাল গভর্নমেন্ট সেটা গঠন করতে যাচ্ছে? আমরা যাচ্ছি কোথায়? আমাদের খবর রয়েছে সামনে, সেই খবরটাই প্রমাণ করছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি খেলায় মেতেছে এবং এই খেলার ফলাফল কতটা ভালো হতে পারে এবং জনগণের সাথে যে প্রতারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সংস্কার কমিটি সবাই করছে, এটা নিহাত এই সরকার দ্বারা কিভাবে সম্ভব হয়েছে যে একটা বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকারটা এসেছে এবং যেই সরকারটাকে নিয়ে এসেছে আমেরিকার ভাড়া করে। আমি এই সরকারটাকে ভাড়াটিয়া সরকার বললাম আর কি। ডেইলি খবর বলছে যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করে পরবর্তী সংসদ। তার মানে পরবর্তী যে সংসদ হবে সেই সংসদ 180 দিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে পরবর্তী সংসদ। এই কথাটা তারা বলে দিয়েছে। তারা বলতে চাইছে এইটাই যে আগামীতে যে সরকার আসবে সেই সরকার 180 দিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। তার মানে বুঝছেন পরিষদ সরকার হচ্ছে, মানে সরকারটা হচ্ছে কোন ধরনের সরকার? মানে এটা মানিটা কি? আমি বাড়িটা বুঝতেছি না। জাতীয় সরকার গঠন হবে নাকি পরিষদ সরকার গঠন হবে নাকি গণতান্ত্রিক সরকার গঠন হবে? অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মধ্যে দিয়ে কি সরকার গঠন করতে চাচ্ছে সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সবার মধ্যে এখন একটা প্রশ্নই ঘোরপাক খাচ্ছে যে আলী রিয়াব সাহেব থেকে শুরু করে সংস্কারের দায়িত্বে যারা রয়েছেন, সংবিধান সংস্কারের গুরু দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, তারা আসলে চাচ্ছে কি? তারা কি চাচ্ছে একটা জাতীয় সরকার গঠন করতে নাকি এই যারা নির্বাচন হবে তাদেরকে বাধ্য করা হবে যে আপনারা এই সংস্কার, এই সংবিধান পরিবর্তন, এই পরিবর্তন সংশোধন সংযোজন সবকিছু করে তারপরে আপনারা আপনাদের কাজে যেতে পারবেন, এছাড়া আপনাদের কোনো অপশন নাই। এক কথায় বলতে গেলে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামিয়ে এখন কষলে এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন রস বাড়ি করার চেষ্টা করছে। ক্ষমতায় গেলেও বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপির বিপদ, যদি জামাত ক্ষমতায় যায় তাহলে জামাত তো এটাই চাচ্ছে যে এরকম একটা বন্ধ ব্যবস্থা হোক, সংবিধান 72 যে সংবিধান রয়েছে সেই সংবিধান বাতিল টাতিল হয়ে যাক, তারা তাদের মতো করে তাদের মনের যে খায়েশ সেই খায়েশটা তারা পূর্ণ করুক। সেই খায়েশ পূর্ণ করারই হয়তোবা বন্ধ ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং তারা জানে যে আগামীতে
মূলত জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জামাতের ফেভারেই তারা রয়েছে। সেই ফেভারে থেকে কি তারা এখন বলতেছে যে আগামীতে সংসদ নির্বাচনের পরে যে পূর্ববর্তী সরকার হবে, সেই সরকার মূলত 180 দিন পর্যন্ত সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে, মানে উঠিয়ে দেওয়া, তরিয়ে দেওয়া। কারণ যে দল ক্ষমতায় যাবে তাদেরকে বাধ্য করা যে আপনারা এই সংস্কারটা মেনে নেবেন। আর জামাত যদি তখন গিয়ে সংস্কারে হাত দেয়, তখন এটা বেলামূল্য একটা ক্যাচাকাচি সৃষ্টি হতে পারে। সেই ক্যাচাকাচিটা তারা আগে থেকেই সমাধান করে রাখছে যে তাদের আষ্টপুষ্ট যারা আছে তারা যেন তাদের অসম্পত্ত কাজ সম্পর্ক যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠানতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের 12টি নির্বাচনের মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য কমিশনের প্রতি এবং প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আগামীতে 180 দিন পর্যন্ত তারা গণপরিষদে এবং এই সংস্কারের বিষয় নিয়ে কাজ করার মতদর্শ নিয়ে তারপরে গঠিত হবে। তার মানে তারা বলে দিতে চাচ্ছে যে আগামীতে যারা সরকার আসবে, আপনারা যেই আসেন না কেন, সংবিধান আপনারা পরিবর্তন করতে বাধ্য হবেন। সংবিধানে যে সংস্কারটা করা হয়েছে, অর্থাৎ জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরে যে জুলাই সনদটা রয়েছে, সেই সনদটাকে গুরুত্ব দেওয়া হবে। এবং বিশেষ করে যে বিষয়টি বলা হয়েছে, ঐক্য পরিষদ সরকার বা ঐক্যমত্যের সরকার, কিংবা গিয়ে প্রথম থেকে এনসিপি দাবি করে এসেছিল যে সর্বোচ্চ যে আপনার কি সরকার যেন, গণপরিষদ সরকার, সেই গণপরিষদ সরকারের দিকেই যাচ্ছে। নির্বাচন যেই হোক না কেন, অন্তত 180 দিন পর্যন্ত তাদেরকে গণপরিষদ সরকারের দায়িত্ব পালন করা হবে। এবং এই গণপরিষদ সরকারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার করতে চায় নাই বিদায় কিন্তু ওই জুলাই সনদে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু স্বাক্ষর দেয়নি। এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে আগামীতে গণপরিষদের সরকার হবে, গণপরিষদ সরকার হয়ে সংবিধান সংস্কার হবে, সংবিধান বাস্তবায়িত হবে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে তারা পূর্ণাঙ্গভাবে এই বিষয়টিকে সমর্থন করে একটা সরকার গঠন করবে। সেই সরকার হবে গণপরিষদের সরকার। যে খায়েশটা তাদের মধ্যে ছিল, সেই খায়েশটা পূরণ হতে যাচ্ছে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।